আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের যে অধ্যায়টি, সেটি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা। এটি হচ্ছে অধ্যায় পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 65 পৃষ্ঠার আমি 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি আমি করব। আর এক এবং 2 এই অঙ্কগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে করেছি, যেগুলো তোমরা প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো 65 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, এবং 72 পৃষ্ঠার অঙ্কগুলোও কিন্তু তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা 3 নম্বর অঙ্কটি বুঝে নিই। এখানে যেটা বলা হচ্ছে, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। ঠিক আছে, অর্থাৎ গাণিতিক বাক্যে আমাদের প্রকাশ করতে হবে এবং সমাধান করতে হবে। 1 নম্বর দিয়ে আমরা শুরু করি। 1 নম্বরের যে কাজটি, যে সমস্যাটি, সেটি হলো 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? ঠিক আছে, 5টি পেন্সিলের দাম দেওয়া আছে। এখান থেকে আমরা, অর্থাৎ 5টি পেন্সিলের যে দাম তাকে আমরা 5 দিয়ে ভাগ করলেই আমরা একটি পেন্সিলের দাম পেয়ে যাব, এবং তার সাথে 9 গুণ করলে আমরা 9টি পেন্সিলের দাম পেয়ে যাব। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে, যেহেতু এখানে দেওয়া আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা, তাহলে আমাদের এই 60কে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা একটি পেন্সিলের দাম পেয়ে যাব, আর এই একটি পেন্সিলের সাথে 9 গুণ করলেই আমরা 9টি পেন্সিলের দাম পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তাহলে চলো আমরা ভাগ করে ফেলি। এই 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 12। তাহলে আমরা পাবো 12, কারণ 5 12 60, 5 12 60, 5 দুগুণা 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 5 একে 5, আর 1 হচ্ছে 6, এই হচ্ছে 6। তাহলে 60কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12, আর পরে আছে গুণ 9। ঠিক আছে, তাহলে এখন আমরা 12কে 9 দিয়ে গুণ করতে হবে আমাদের। 9 দুগুণা 18, 8 হাতে রইল 1, 9 একে 9, আর 1 হচ্ছে 10। তাহলে আমরা গুণ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 108। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সমস্যা 1-এর অ্যান্সার। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্কটি করি। 2 নম্বর অঙ্কটি হচ্ছে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? তা আমরা লিখে নিব আগে এখানে, যে দেয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে এই যে ভাগশেষ 2, এটা আমরা লিখে নিব। দেওয়া আছে ভাগশেষ সমান 2। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে কাজগুলো আমরা করে ফেলি। প্রশ্ন মতে কি কাজ? প্রশ্ন মতে ভাজক ভাগশেষের 3 গুণ। তাহলে আমরা এখান থেকে ভাজক বের করতে পারি। ভাজক বলা হচ্ছে ভাগশেষের 3 গুণ। ঠিক আছে, ভাগশেষ হচ্ছে 2, এর সাথে আমরা 3 গুণ করে দিব, তাহলে আমরা ভাজক পেয়ে যাব। 3 দুগুণে 6, তার মানে ভাজক হচ্ছে 6। এরপরে বলা হচ্ছে ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে এখান থেকে আমরা ভাগফলও বের করে নিতে পারবো। ভাগফল বলা হচ্ছে ভাজকের 4 গুণ, তাহলে ভাজক হচ্ছে 6, তাহলে এর সাথে 4 গুণ করলেই আমরা পেয়ে যাব ভাগফল। কারণ ভাজক বলা হচ্ছে ভাগফল ভাজকের 4 গুণ, তাহলে ভাজক 6, 6-এর সাথে 4 গুণ করলে ভাগফল পেয়ে যাব। 4 6 24। ওকে, তাহলে ভাগফল পেয়ে গেলাম, ভাজক পেয়ে গেলাম। এখন যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে আমাদের ভাজ্য কত, এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব যে ভাজ্য সমান সমান প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। ভাজ্য আমরা জানি না, আমাদের বের করতে হবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই একটি সূত্র লিখতে হবে। আমরা লিখব আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি কি জানি? আমাদের যেহেতু ভাজ্য বের করতে হবে, তাহলে আমরা লিখব ভাজ্য সমান, সূত্রটা আমি লিখছি, ভাজক গুণ ভাগফল। এটা হচ্ছে সূত্র ভাজ্য বের করার, ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, যদি ভাগশেষ থাকে তাহলে এর সাথে ভাগশেষ যোগ করে দিতে হবে, না থাকলে যোগ করার কোনো দরকার নাই। যেহেতু ভাগশেষ আছে 2, এই জন্য আমি লিখলাম যোগ ভাগশেষ। মানগুলো বসাও। ভাজক হচ্ছে 6, লিখলাম, গুণ ভাগফল হচ্ছে 24, লিখলাম, এরপরে ভাগশেষ হচ্ছে 2। ঠিক আছে, চলো আমরা গুণ করি। 24 আর 6, তাহলে ডান দিক থেকে গুণ করব। 4 আর 6, 4 6, 24 4 হাতে রইল 2, এরপরে 2 আর 6 গুণ করে 6 দুগুণে 12, আর 2 হচ্ছে 14।
এর সাথে যোগ হচ্ছে 2, 144 আর 2 হচ্ছে 146, এটা হচ্ছে আমাদের 2 এর উত্তর। আমি 3 নম্বর অঙ্কটি করব। এখন আমি 3 নম্বর অঙ্কটি হচ্ছে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? ঠিক আছে, প্রতি মাসে তার জনাব শম্পার মাসিক বেতন কত? 7,500। তো আমি লিখলাম 7,500। আচ্ছা, এরপর বলছে প্রতি মাসে তার খরচ। তো খরচটা আমরা বিয়োগ করে দিই। খরচ হচ্ছে 7,250 টাকা। ঠিক আছে, তাহলে মাসিক বেতন থেকে খরচটা বিয়োগ করলে যেটা থাকবে সেটা হবে মাসিক জমা। ঠিক আছে, মাসিক জমা। তাহলে প্রতি মাসে জমা, এটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রতি মাসে জমা। আর এর সাথে যদি আমরা 1 বছরে কত টাকা জমা বের করতে চাই, তাহলে 1 বছর সমান হচ্ছে 12। এটা হচ্ছে 1 মাসের জমা। এর সাথে যদি 12 মাস গুণ করি, তাহলে আমরা পেয়ে যাবো 12 মাসের জমা। তাহলে আমরা পেয়ে যাবো 12 মাসের জমা। আর 12 মাসের জমা মানেই 1 বছরের জমা। কারণ 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, চলো আমরা এখন হিসাব করে ফেলি। 7,500 থেকে 7,250 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো 250 টাকা। ঠিক আছে, বিয়োগ করে 250 পাবো। আর এরপরে আছে গুণ 12। এখন আমাদের যেটা করতে হবে, 250টা আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। 2 এর সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 10-এ 0 লিখবো, 10-এ 0 লিখবো, একটা হাতে থাকবে। 2 দুগুণা 4 আর 1 হচ্ছে 5। এরপরে 1 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করা শেষ। 1 আর 0 গুণ করলে 0, 1 আর 5। এই লাইনটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। আমি ক্রস দিয়ে দিলাম। 1 আর 0 গুণ করলে 0, 1 আর 5 গুণ করলে 5, 1 আর 2 গুণ করলে 2। যোগ করো, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে 5 আর 5 মিলে হচ্ছে 10। 10-এ 0 লিখতে পারবো, হাতে থাকবে 1, 1 আর 2 হচ্ছে 3। তাহলে আমরা পেলাম 3,000। আমরা পেলাম 3,000। ঠিক আছে, তাহলে তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন? তিনি 1 বছরে এই 3,000 টাকা জমাতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের 3-এর অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি প্রত্যেকটি অঙ্ক 65 পৃষ্ঠার, যদিও 1, 2, 3 করা হয়ে গেছে অলরেডি, এবং বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ করবো, এবং সবগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।